নমস্কার বন্ধুরা, আজকে আমরা পঞ্চম মহাপুরুষ যে রাজযোগ রয়েছে সেটা সম্পর্কেই পড়ব এবং আজকে আমরা জানব বৃহস্পতি দ্বারা সৃষ্ট যে রাজযোগ মহাপুরুষ যোগ অর্থাৎ হংস যোগ সেটা আমরা জানব। সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন, ভেরি ইন্টারেস্টিং ভিডিও, মিস করবেন না। আগের দুটো অধ্যায় আমরা পড়েছি রুচক যোগ, মঙ্গল দ্বারা সৃষ্ট যে রুচক যোগ সেটা পড়েছি, বুধ দ্বারা সৃষ্ট যে ভদ্রযোগ সেটা আমরা পড়েছি। আজকে আমরা জানব হংসযোগ, অর্থাৎ হংসযোগটা কোন গ্রহ তৈরি করছে? হংসযোগ তৈরি করছে বৃহস্পতি। বৃহস্পতি দ্বারা সৃষ্ট যে মহাপুরুষ যোগ সেটা আমরা আজকে জানব। এই যে মহাপুরুষ যোগ তৈরি হয়, এই মহাপুরুষ যোগ তৈরি করার জন্য বৃহস্পতিকে কোথায় থাকতে হবে? কেন্দ্রস্থানে। এবং কোথায় থাকতে হবে? অবশ্যই নিজের রাশিতে অথবা তার তুঙ্গ রাশি মানে কর্কট রাশিতে। দেখুন আমি নিয়মটা এখানে লিখে রেখেছি। গ্রহকে মানে যেই গ্রহর কথা আমরা বলছি, অর্থাৎ আজকে বলছি বৃহস্পতির কথা, গ্রহকে অবশ্যই কেন্দ্রস্থানে থাকতে হবে এবং গ্রহকে অবশ্যই স্বরাশি মানে নিজের রাশি বা তুঙ্গ রাশিতে থাকতে হবে। অর্থাৎ গ্রহকে অবশ্যই ধনু রাশিতে থাকতে হবে বা মীন রাশিতে থাকতে হবে নিজের রাশি, বা কর্কট রাশিতে থাকতে হবে। এবার ধনু, মীন বা কর্কট রাশিতে থাকলেই যেই যোগ তৈরি হয়ে যাবে তা নয়, কিন্তু অবশ্যই সেটা কেন্দ্রস্থান হতে হবে। অর্থাৎ সেই ঘরের নাম্বারটা যেন অবশ্যই 1 নম্বর হতে হবে, অথবা 4 নম্বর হতে হবে, অথবা 7 নম্বর, অথবা 10 নম্বর যেন হয় সেই ঘরের নাম্বার। তাহলেই ওই ঘরে বসলে বৃহস্পতি যোগ তৈরি করতে পারবে। তাহলে বৃহস্পতির রাশি এই কেন্দ্রস্থানে আসবে। এই 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 10 নম্বর ঘর কি কেন্দ্রস্থান? ভালো করে বুঝুন। 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর যেই ঘরগুলোতে লেখা থাকবে সেগুলো কেন্দ্রস্থান। কেন্দ্রস্থানে ধনু রাশি বা মীন রাশি মানে বৃহস্পতির রাশি তখনই আসবে যখন দ্বিস্বভাব লগ্ন হবে। দ্বিস্বভাব লগ্ন মানে বুধ বা বৃহস্পতির লগ্ন যদি হয়। ধরুন এখানে যদি ধনু লগ্ন হয় তাহলে এখানে 1 হয়ে যাবে, এই ঘরটায় 2 হবে, এই ঘরটায় 3 হবে, এই ঘরে 4, এই ঘর 5, এই ঘর 6, এই ঘরে 7, এই ঘর 8, এই ঘর 9, এই ঘর 10। আমি শুধু 1, 4, 7, 10 নাম্বারগুলো লিখলাম কারণ আমার এই নাম্বারগুলোই দরকার। কোন লগ্ন? ধনু লগ্নে। তাহলে এই লগ্নে যদি বৃহস্পতি এখানে বসে বা বৃহস্পতি কেন্দ্রস্থান 4 নম্বরে বসে তাহলে এই যোগ তৈরি করবে। যদি মীন লগ্ন হয়, এখানে 1 নম্বর ঘর হবে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হবে 4 নম্বর ঘর, এটা 5, 6, 7 নম্বর ঘর, এটা হবে 8, 9, 10 নম্বর ঘর, এটা হবে। আমার শুধু দরকার 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 1, 4, 7, 10। এই লগ্নের ক্ষেত্রে, মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যদি 10 নম্বরে বসে বা 1 নম্বরে বসে তাহলে এই যোগ তৈরি হবে। এবং মিথুন এবং কন্যা লগ্নের ক্ষেত্রেও বৃহস্পতি যদি নিজের রাশিতে বসে তাহলেও এই যোগ তৈরি হবে, কারণ মিথুন এবং কন্যা লগ্নতেও বৃহস্পতি রাশি কেন্দ্রস্থানে আসবে। দ্বিস্বভাব লগ্নের রাশি যদি লগ্ন হয়, দ্বিস্বভাব রাশি যদি লগ্ন হয় তাহলে কেন্দ্রস্থানে দ্বিস্বভাব রাশির লগ্নই আসে। অর্থাৎ দ্বিস্বভাব রাশি কোনগুলো? বুধের রাশি এবং বৃহস্পতির রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি এবং মীন রাশি, এগুলো বুধ এবং বৃহস্পতির রাশি। এখন দ্বিস্বভাব রাশি কাকে বলে, দ্ব্যর্থক রাশি, চর রাশি কাকে বলে, স্থির রাশি কাকে বলে, এগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তাদের এগুলো বুঝতে একটু অসুবিধা হবে না, একদম জলের মতো তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই দ্ব্যর্থক রাশি, স্থির রাশি বা চর রাশি যেগুলো রয়েছে সেগুলোর ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো অথবা আই বাটনে আপনারা দেখতে পারবেন। তো কেন্দ্রস্থান কোনগুলো সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আর একটা হলো, সেটা হলো যদি কর্কট রাশি কেন্দ্রস্থানে আসে, মানে 1 নম্বর ঘর যদি কর্কট রাশি পড়ে মানে লগ্নের ঘর, 4 নম্বর ঘর যদি কর্কট রাশি পড়ে বা 7 নম্বর ঘর যদি কর্কট রাশি পড়ে বা 7 নম্বর ঘর বা 10 নম্বর ঘর যদি কর্কট রাশি পড়ে তাহলে বৃহস্পতি যদি কর্কট রাশিতে বসে তাহলে এই যোগ তৈরি করবে। এমন নয় যে কর্কট রাশিতে উচ্চ হয় বৃহস্পতি কর্কট রাশিতে বসে গেলেই এই যোগ তৈরি করবে, এমন নয়। বৃহস্পতি এখন যদি এটা অষ্টম ঘর হয়, এটা যদি অষ্টম হয় মানে ধরুন এটা সপ্তম, এটা 6, 5, 4, 3, 2, 1। যদি ধনু লগ্ন হয় তাহলে ধনু লগ্নে কি এটা 1 নম্বর ঘর হবে, 2, 3, 4, 5, 6, 7, 8 কর্কটে বসে গেল, অষ্টম ঘর।
তুঙ্গ রাশিতে বৃহস্পতি, তাহলে এই যোগ তৈরি হবে না। কারণ কি, অষ্টম ঘরে বসলে হবে না, কোথায় বসতে হবে? 1 নম্বর ঘর অথবা 4 নম্বর অথবা 7 নম্বর অথবা 10 নম্বর ঘরে বসতে হবে। তাহলে কর্কট রাশি কেন্দ্রস্থানে আসবে, তার জন্য কি লগ্ন হতে হবে? চর লগ্ন হতে হবে। চর রাশির লগ্ন কোনগুলো? 1 নম্বর রাশি, 4 নম্বর রাশি, 7 নম্বর রাশি এবং 10 নম্বর যে রাশি, সেই রাশি যদি লগ্নে থাকে তাহলে কর্কট রাশি কেন্দ্রস্থানে আসবে। এবার রাশির নাম্বার কোনগুলো কি সেগুলো যদি আমরা না জানি তাহলে একটু অসুবিধা হতে পারে বুঝতে, যদিও আমি ভিডিওতে ক্লিয়ারলি বলে দিচ্ছি। দেখুন, রাশি কোন রাশির কত নাম্বার সেটা নিয়েও আমি জ্যোতিষ পাঠ সংখ্যা 1 নম্বর সম্ভবত একদম শুরুতেই আমি ছেড়ে রেখেছি যে কোন রাশির কত সংখ্যা, সেগুলো আপনারা দেখতে পারেন, সেটার লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে দেবো অথবা আই বাটনে দেখতে পারবেন। ঠিক আছে, যদি 1 নম্বর রাশি হয়, 4 নম্বর রাশি হয়, 7 নম্বর রাশি হয় বা 10 নম্বর রাশি, ভালো করে শুনুন। 1 নম্বর রাশি অর্থাৎ মেষ রাশি, 4 নম্বর রাশি অর্থাৎ কর্কট রাশি, 7 নম্বর রাশি অর্থাৎ তুলা রাশি, 10 নম্বর রাশি অর্থাৎ মকর রাশি। অর্থাৎ মেষ রাশি অথবা কর্কট রাশি অথবা তুলা রাশি অথবা মকর রাশির লগ্ন যদি হয় তাহলেই কর্কট রাশি কেন্দ্রস্থানে আসবে। যদি এই 4টে রাশির মধ্যে অর্থাৎ মেষ, কর্কট, তুলা এবং মকর রাশির লগ্ন যদি হয় তাহলেই কর্কট রাশি কেন্দ্রস্থানে আসবে, এবং তখন বৃহস্পতি যদি কর্কট রাশিতে বসে তাহলেও এই হংস মহাপুরুষ যোগ তৈরি হবে। বুঝতে পেরেছেন আশা করি। তো একটা উদাহরণস্বরূপ দেখে নিই, যদি মেষ রাশির লগ্ন হয় তাহলে এটা হবে 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা 4 নম্বর ঘর, এটা 5 নম্বর ঘর, এটা 6 নম্বর ঘর হবে, এটা 7 নম্বর ঘর হবে, তাই তো? এটা 8, এটা 9, এটা 10। দেখুন, এদেরই লগ্ন আসবে, মেষ, কর্কট, তুলা, মকর, এদেরই রাশি কিন্তু কেন্দ্রস্থানে আসবে। কর্কট লগ্ন যদি হয় তাহলেও দেখবেন এই মেষ, তুলা, কর্কট, মকরের রাশি কেন্দ্রস্থানে আসবে। যদি মকর লগ্ন হয় তাহলেও দেখবেন মেষ, কর্কট, তুলা এবং মকর রাশি কেন্দ্রস্থানে আসবে। যেমনভাবে দ্বিস্বভাব বলেছিলাম, দ্বিস্বভাব রাশি কেন্দ্রস্থানে আসবে যদি দ্বিস্বভাব রাশির লগ্ন হয়। এবার দেখুন, যদি মেষ লগ্ন হয় তাহলে কর্কট রাশি 4র্থ স্থান হয়ে গেল। এখানে যদি বৃহস্পতি বসে তাহলে এই হংস মহাপুরুষ যোগ তৈরি হবে। যদি 1, 4, 7, 10-এর মধ্যে কর্কট লগ্ন হয়, কর্কট লগ্ন, তাহলে এটাও তো কেন্দ্রস্থান, এখানেও যদি বৃহস্পতি বসে তাহলে এই যোগ তৈরি হবে। এটা 1 নম্বর ঘর, 2, 3, 4 সেই তুলা রাশি, 5, 6, 7 সেই মকর রাশি, 8, 9, 10 সেই মেষ রাশি। মানে এরাই কেন্দ্রস্থান অধিকার করে থাকবে যদি এদের মধ্যে কোনো রাশি কেন্দ্র লগ্ন হয়। তাহলে 1 নম্বর ঘরে মানে লগ্নের ঘরে মানে কর্কট লগ্নে যদি বৃহস্পতি বসে যায় তাহলে এই যোগ তৈরি হবে। যদি ধরুন তুলা লগ্ন হয়, ধরুন তুলা লগ্ন, ঠিক আছে, ধরুন তুলা লগ্ন অর্থাৎ এটা 1 নম্বর ঘর, 2, 3, 4 এটা 4 নম্বর ঘর হবে, 5, 6, 7 এটা 7 নম্বর ঘর হবে, 8, 9, 10 এটা 10 নম্বর ঘর হবে। তাহলে কেন্দ্রস্থানে আসলো 1, 4, 7, 10 এটা কেন্দ্রস্থান, এখানে 4 লেখা, এখানে 10 লেখা কর্কট রাশির এখানে। তাহলে এই কর্কট রাশিতে যদি বৃহস্পতি বসে যায় তাহলেও এই যোগ তৈরি হচ্ছে। এবার তুলা লগ্নে বৃহস্পতি কোন কোন স্থানের অধিপতি? দেখুন, তুলা লগ্নে বৃহস্পতি কিন্তু 1, 2, 3 নম্বর ঘর, 4, 5, 6 নম্বর ঘর, দুটো খারাপ ঘর, 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, এগুলো খারাপ ঘর আমরা জানি, দুটো খারাপ ঘরের অধিপতি বৃহস্পতি। তাহলে কিভাবে তৈরি হবে? যেহেতু এই যোগ তৈরি করছে কর্কট রাশিতে বসে, কেন্দ্রস্থানে বসে, নিজের উচ্চ রাশিতে বসে, তাই বৃহস্পতি খারাপ ঘরের মালিক হওয়া সত্ত্বেও, খারাপ ঘরের অধিপতি হওয়া সত্ত্বেও এই যোগ তৈরি করবে। কারণ যেহেতু রুলস মেনটেন হচ্ছে, যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো মেনটেন হচ্ছে, এবং বৃহস্পতি অনেক শুভ গ্রহ, সৌম্য গ্রহ, শান্ত গ্রহ, শুভ ফলদায়ী গ্রহ, তাই এই তুলা লগ্নে খারাপ ঘরের অধিপতি হয়েও বৃহস্পতি কিন্তু এই যোগ তৈরি করবে। এই যোগের ফল কখন পাবো? যখন দশা আসবে, বৃহস্পতির দশা। বৃহস্পতির দশাতে এই ঘর দুটো কিন্তু অ্যাক্টিভ করবে, খারাপ ঘর 3 এবং 6 নম্বর ঘর। 3 এবং 6 নম্বর ঘরের কার্যকারিতা কি কি আছে? আপনার সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, দৌর্ভাগ্য বাড়বে, পরিশ্রম বাড়বে। 6 নম্বর ঘর সংঘর্ষ বাড়াবে আপনার লাইফে। কিন্তু
সেইগুলোর মাধ্যমে সেই সংঘর্ষ করিয়ে আপনাকে উপরে নিয়ে চলে যাবে, একদম উন্নতির উপরে নিয়ে চলে যাবে। কারণ যেহেতু যোগ তৈরি করছে, বুঝতে পারছেন। এবং বৃহস্পতি যেই ঘরের মালিক সেই ঘরের ফল তো করবেই, কিছু করার নেই। যদি খারাপ ঘরের মালিক হয়, খারাপ ঘরের ফল করতেই হবে বৃহস্পতিকে। কিন্তু সেই খারাপ ফল করে আপনাকে শিক্ষা দিয়ে আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। মানে আপনার এখানে সংঘর্ষর ঘর, 6 নম্বর ঘর, সংঘর্ষ করবে, কিন্তু সেই সংঘর্ষটা আপনি করে অনেক লাভবান হবেন। এবং বৃহস্পতির যা গুণাগুণ আছে, কারকত্ব আছে, সেই অনুযায়ীও আপনি ফল পাবেন। বৃহস্পতি কিসের কারক? সন্তান, ধন, সুখ, বিবাহ, ইনকাম, এইসবের কারক গ্রহ বৃহস্পতি, ভাগ্য। এই রিলেটেড ফলও কিন্তু আপনি পাবেন বৃহস্পতির দশা যখন আসবে। আজকে আপনারা দেখলেন যে কিভাবে হংস যোগ তৈরি হয় বৃহস্পতির দ্বারা। এর পরের অধ্যায়ে আমরা জানবো শুক্রের দ্বারা তৈরি মালব্য যোগ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।